তোর সাহস তো কম না, আমার স্ত্রী হয়ে অন্য ছেলের কথা চিন্তা করিস। আমার রুমে আমার বেলকনিতে বসে তুই অন্য ছেলের ভাবনায় মশগুল। তুই শুধু আমার কথাই ভাববি, অন্য কারো কথা না। বুঝতে পেরেছিস? আমি মাথা দুলিয়ে সম্মতি জানাই। এখন আমার একদমই ঝগড়া করতে ইচ্ছে করছে না। আর আরিয়ান ভাইয়া তো ঠিকই বলছে, অন্য ছেলের কথা ভাবা তো আমার জন্য এখন অন্যায়, কারণ আমি বিবাহিত। অন্য ছেলের কথা ভাবা আমার জন্য পাপ। বুঝতে পারলেই ভালো। আমি এক জায়গায় যাচ্ছি, আসতে রাত হবে। আমি অন্যদের মতো বলবো না যে আমার জন্য জেগে না থেকে ডিনার করে ঘুমিয়ে পড়ো। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুই সজাগ থাকবি। আমি আসলে দুজন একসাথে ডিনার করব। কথাগুলো বলেই উনি চলে যান। আমি তাড়াতাড়ি ব্যালকনি থেকে রুমে চলে আসি। এটাই মোক্ষম সময় ওনার ডায়েরি পড়া। উনি মনে হয় না 10টা-11টার আগে বাসায় আসবেন। আমি জানি ওনার ডায়েরিটা কোথায়। উনি আমার চোখের আড়ালে ডায়েরিটা কাবার্ডের উপর রেখে দিয়েছেন। উনি ভেবেছেন আমি দেখিনি সেটাই, কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে দেখছি। উনি হয়তো ভেবেছেন কাবার্ডের উপর ডায়েরিটা রাখলে আমি নাগাল পাবো না, কিন্তু উনি তো জানে না আমি সুপার ট্যালেন্টেড নিয়ে জন্মগ্রহণ করেছি। আমি একটা চেয়ার নিয়ে এসে কাবার্ডের সামনে রাখি, তারপর চেয়ার থেকে উঠে পড়ি, কিন্তু কিছুতেই ডায়েরিটা নাগাল পাচ্ছি না। আল্লাহ কেন যে ছেলেদের মেয়েদের থেকে বেশি লম্বা বানাতে গেল? লম্বু লম্বু স্বামীগুলো খাটো স্ত্রীদের উপর এভাবে অত্যাচার করছে। বাংলাদেশে আইন হওয়া উচিত, ছেলেদের বেশি লম্বা হওয়া যাবে না, বেশি লম্বা হলে 10 বছরের জেল। পায়ের পাতার উপর বর দিয়ে দাঁড়ালাম, তবু নাগাল পাচ্ছি না। আমি আর সে এত সহজে হার মানব না। আমি চেয়ার থেকে নেমে সোফা থেকে একটা কুশন নিয়ে এসে চেয়ারের উপর রাখি, তারপর আবার চেয়ারের উপর উঠি। এবার পায়ের তলায় বর দিয়ে খুব সহজেই ডায়েরিটা হাতে পেয়ে যাই। ডায়েরিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলি, আরিয়ানের বাচ্চা, আপনি যদি ঢালে ঢালে চলেন তাহলে আমি পাতায় পাতায় চলি। চেয়ার থেকে নেমে সব কিছু আগের জায়গায় রেখে আসি। যখনই ডায়েরিটা পড়া শুরু করব তখনই আমার ডাক পড়ে, মা আমাকে ডাকছে। তাই অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ডায়েরিটা রেখে আম্মুর কাছে যাওয়া অন্য পা বাড়ালাম। বড়দের মুখের উপর তো আর না করে দেওয়া যায় না যে আমি আসতে পারবো না। মা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। আমি ওনার সামনে গিয়ে বললাম, কিছু বলবা আম্মু? উনি আমার দিকে চমকে তাকালেন, যেন আমি মঙ্গল গ্রহের এলিয়েন। হঠাৎ উনি ঠোঁট মিলে হেসে বলেন, আসি, আজকে আমি ভীষণ খুশি। আমি ভ্রু কুঁচকে তাকাই ওনার দিকে। উনি আলতো হেসে আমার হাত ধরে টেনে ওনার পাশে বসিয়ে দেন। তুই আমাকে আম্মু ডাকলি? আমার বিশ্বাসই হচ্ছে না। তোর মুখে আম্মু ডাক শুনে আমি কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমার অনেক ইচ্ছে ছিল আমার পুতুলের মতো 2টা মেয়ে হবে। টুইন হলে তো কথাই ছিল না। দুজনকে আমি একরকম জামা কাপড় পরাবো, সব কিছু একরকম কিনে দিব দুজনের। একটা বিষাক্ত দিন আমার সব খুশি আনন্দ কেড়ে নিল আমার মা হওয়ার ক্ষমতা, কেড়ে নিল আমার সন্তান। এমন করে কেন বলছো? আমি কি তোমার মেয়ে না? তুই তো আমার আরেক মেয়ে। যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে মনে ঠিক করে নেই তোকেই আমার ছেলের বউ করে আনবো। তুই আমাকে মা বলে ডাকবি, আমার ইচ্ছা পূরণ হবে। আমার 2টা মেয়ে হবে, দুজনকে আমি নিজ হাতে সাজিয়ে দিব। কিন্তু তুই নিহানকে বিয়ে করার জন্য জেদ ধরলি। সত্যি আমি হিটে রেখে কাজ বেছে নিয়েছিলাম। আমি এসব কথা বাদ দাও, পুরনো কথা টেনে তো আর লাভ নেই। এখন তো আমি তোমার সাথেই আছি। আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। দরজাটা লক করে বিছানার উপর বসে ডায়েরিটা হাতে নিলাম। 3য় পেজে দেখলাম, খুব তুচ্ছ কারণে যে কারো প্রতি ভালো লাগা তৈরি হতে পারে। কোনো মেয়ের ভুবন ভুলানো হাসি দেখে এক মুহূর্তে তাকে ভালো লেগে যেতে পারে, কিংবা রাস্তায় চলতে ফিরতে সুন্দরী কোনো মেয়েকে এক পলক দেখেই যে কোনো ছেলের হার্টবিট মিস হয়ে যেতে পারে। এসব আমার বিশ্বাস হতো না, কিন্তু তোকে যেদিন প্রথম দেখি সত্যি সত্যি আমার হার্টবিট মিস হয়ে গিয়েছিল।
তোর ভুবন বুলানো হাসিতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আরশি নামটা দেখে আমি থমকে যাই। আমার মনের মাঝে জেগে উঠছে অসংখ্য প্রশ্ন। কৌতূহল দমাতে না পেরে পরবর্তী পেজ উল্টাই। মাটির কোনায় কোনায় জলের বসবাস, পাতার ফোড়কে ফোড়কে পাখির বসবাস, নদীর কূলে কূলে নৌকার বসবাস, পাহাড়ের মাঝে ঝর্ণার বসবাস, অগণিত তারার মাঝে ছাদের বসবাস, মানুষের দেহের মাঝে আত্মার বসবাস। আমার মনের মাঝে তোমার বসবাস। ভালোবাসি আরশি। আরিয়ান ভাইয়া আমাকে ভালোবাসে, এটা কি করে সম্ভব? আরিয়ান ভাইয়া না আয়না আপুকে ভালোবাসে তাহলে? ডায়েরিটা যত পড়ছি ততই কৌতূহল বাড়ছে। পরবর্তী পেজে যাই। আমার আকাশটা তোমায় দিলাম, সেখানে তুমি পাখির মতো উড়ে বেড়াবে ডানা মেলে, আর রাতে চাঁদ হয়ে উঠবে আলো জেলে। আমার বাগানটাও তোমায় দিলাম, সেখানে তুমি ফুল হয়ে ফুটবে সুবাস ছড়িয়ে, প্রজাপতি হয়ে রং ছড়াবে আমায় জড়িয়ে। পরবর্তী পেজে যায়। কল্পনার রং তুলেতে তোমায় রাঙাবো, তুমি রাগ করো না, স্বপ্নের সিংহাসনে আমি তোমায় বসাবো, তুমি চলে যেও না। দক্ষিণা বাতাস হয়ে এলোমেলো করে দেব তোমার চুল, কখনো বা ভালোবেসে খোপায় গেঁথে দেব ফুল। বুকের পাঁজর ভেঙে প্রাসাদ বানিয়ে তোমায় দিলাম, তুমি থাকবে কি প্রতিটি বসন্তে প্রতিটি বর্ষায়, আমি তোমাকে চাই পাশে রাখবে কি। পরবর্তী পেজে যায়। জানিস আরশি, তোকে ভালোবেসে আমি একটা নাম দিয়েছি, নামটা হলো আয়না। আরশির সমার্থক শব্দ আয়না। তুই গাধা, এসব জানবি না। আরিয়ান ভাইয়া আমাকে ভালোবাসতো, আর আমি কোনোদিন বুঝতেই পারিনি। সত্যিকারের ভালোবাসা পায়ে ঠেলে দিয়ে আমি এতদিন ধরে মরিচিকার পিছনে ছুটে চলেছি। ভাবতে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমার মন মস্তিষ্ক জুড়ে শুধু এখন একটাই নাম থাকবে, আর সেটা হলো আরিয়ান। নিহানকে আমি নিজের জীবন থেকে মুছে ফেলব। আমার জীবনের সবটা জুড়ে এখন থেকে শুধু থাকবে আরিয়ান। আমার ভালোবাসা শুধুমাত্র আরিয়ানের জন্য, অন্য কারোর জন্য নয়। পরবর্তী পেজে যায়। আর একটু কাছের সরে এসো, ভালো করে দেখে নেই তোমায়। বহুদিনের লুকানো ইচ্ছে আমার মনের স্বাদ মিটিয়ে আমি দেখতে চাই তোমায়। খুব কাছে থেকে একদিন তোমাকে দেখব বলে আমি কত পূর্ণিমা অমাবস্যা পার করে দিয়েছি, নির্ঘুম কাটিয়েছি কত অস্থির দিন রাত। কতদিন আমি মনে মনে ভেবেছি তোমায়, কত কথা বলেছি অবিরাম। কতদিন আমার ভাবনায় আমার স্বপ্নগুলি ছুঁয়ে দিয়েছে তোমায়। তোমার দিকে অপলক তাকিয়ে থেকেছি আমি, দেখেছি তোমার দুই চোখ জুড়ে কোনো এক স্বপ্নের গাঢ় ছায়া। আমি সেই স্বপ্নময় চোখের দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকছি কত। এবার আমার স্বপ্নের সত্যি হয়ে সামনে এসে দাঁড়াও, একটিবার আমি প্রাণ ভরে দেখি তোমায়। পরবর্তী পেজে যায়। আমার অতি ইচ্ছে করে তোমার পাশে থাকি, ছোট একটা বাড়ি হবে, থাকবে ছোট উঠান, থাক না কিছু গাছগাছালি, পাখির ডাকে বিভোর ইচ্ছা হলে রাগ করব, যাব অনেক দূরে, না হয় তুমি মান বাঙালি আমার। জানি আমার এই ইচ্ছেটা পূরণ হবার নয়, কারণ তুমি তো অন্যতমিতে আছো, তোমার ভাবনায় অন্য কেউ, তোমার অস্তিত্ব জুড়ে শুধুই সে। আজকে সম্পূর্ণ ডায়েরিটাই পড়ে শেষ করব। আমার প্রতি ওনার প্রত্যেকটা অব্যক্ত অনুভূতি সম্পর্কে জানব। সইকে বলে ফিরিতি ভালো, হাসিতে হাসিতে ফিরিতি কুড়িয়া, কান্দিতে কান্দিতে জনম গেল। তোমাকে মন থেকে আমি কতটা ভালোবাসি এটা প্রকাশ করার জন্য ভালোবাসি এই শব্দটা অনেক ছোট হয়ে যায়। তোমাকে যে আমি পাগলের মতো ভালোবাসি এটা বোঝানোর জন্য আমার এক জীবন খুব ছোট হয়ে যায়। এই নিঝুম রাতে একা আমি জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই, তোমায় আমি ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি, এখনো শুধু তোমায় ভালোবাসি। আর সব প্রেম সফল হয় না, প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেওয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হয়। আমি চাইলেই তোমাকে নিজের করে নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ তুমি আমার কাছে ভালো থাকবে না। তুমি তো নিহানকে ভালোবাসো, ওর সাথে সারা জীবন থাকবে বলে পণ করেছ। নিহানের সাথে বেঁচে থাকার জন্য স্বপ্ন বুনেছ, কল্পনায়
নিহানের সাথে ছোট্ট একটা সংসার সাজিয়েছ। এসব কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। কি লাভ তোমাকে নিজের করে যেখানে তুমি হ্যাপি থাকবে না? আমি চাই তুমি সারা জীবন হাসি খুশি থাকো। তোমার মুখের হাসির জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি। নাইবা হলে আমার, তাই বলে কি ভুলে যাব তোমাকে? সারা জীবন নীরবে ভালোবেসে যাব তোমাকে। তোমার প্রণয়ের দহনে পূর্ব আমি। কাউকে দূর থেকেই ভালোবাসা এই সব থেকে পবিত্র ভালোবাসা। কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না। কিছু অশ্রুবিন্দু থাকে যা কেউ কখনো মুছতে আসে না। আর সবার অজান্তে আড়ালে একা যেখানে একজনই রানী। প্রেমিক পুরুষের সুখ নিহিত প্রেয়সীর মুখের হাসিতে। জানিস না, আজকে যখন তোকে হলুদের সাজে নিহান পাশে দেখেছিলাম, তখন আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার বুকে অজস্র ছুরি দিয়ে আঘাত করছে। হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সহ্য করতে পারছিলাম না তোকে নিহানের পাশে। দম বন্ধ হয়ে আসছিল। বারবার তোকে স্বার্থপর উপাধি দিতে ইচ্ছে করছিল, কারণ তুই আমার ভালোবাসাটা বুঝলি না। তুই যদি আমার ভালোবাসাটা বুঝতি, তাহলে নিহানের জায়গায় আমি থাকতাম। নিহান বারবার কথার ছলে তোর হাত ধরেছিল, সেটা আমি সহ্য করতে পারছিলাম না, তাই উপরে রুমে চলে আসি। ওই জায়গায় আর কিছুক্ষণ থাকলে হয়তো দম বন্ধ হয়ে মারা যেতাম। রুমে এসে নিজেকে স্বাভাবিক করে নে, মনকে বোঝাই তোর খুশিতেই আমি খুশি, তোর সুখেই আমি সুখী। কিন্তু তা তুই হতে দিলি না। সব কিছু এলোমেলো করে দেওয়ার জন্য আবার চলে এলি। তোর প্রণয়ের দহনে এই পুরাতে চলে এলি। যখন আমি এসব বিড়বিড় করে বলছিলাম, তখন হুট করেই তুই আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলি। তোর মুখ না দেখেই বুঝতে পেরেছিলাম এটা তুই, কারণ আমি তো তোর উপস্থিতি অনুভব করতে পারি। তুই জড়িয়ে ধরেছিলি বলে প্রথমে খুব রাগ হয়েছিল। আমি জানতাম তুই ভুল করে আমাকে জড়িয়ে ধরেছিস। হয়তো আমাকে নিহান ভেবেই জড়িয়ে ধরেছিস। প্রথমে রাগ হলেও পরে মনের মাঝে একরাশ ভালো লাগা কাজ করে। ভুল করে হলেও তো তোর ছোঁয়া আমি পেয়েছি। এইটুকু স্মৃতি নিয়েই আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। পরের দুইটা ফেজ শুকনো রক্ত। আমার মনের মাঝে প্রশ্ন উকি দিচ্ছে, এই শুকনো রক্তটা কার? আরিয়ান ভাইয়ার না তো? কিন্তু ওনার কোথায় কাটলে তো আমি দেখতে পেতাম। ওনার শরীরে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরবর্তী ফেজে যাই। বিশ্বাস করায় না, আমি তোকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। তুই বল, যাকে ভালোবাসি তাকে ইচ্ছে করে কষ্ট দেওয়া যায়? আমি তো তোকে মেনে নিতে পারছি না। আমি তোর জীবনের সেকেন্ড অপশন হতে চাইনি, আমি তোর জীবনের একমাত্র অপশন হতে চেয়েছিলাম। তুই ভাবিস আমার ইগো হার্ট হয়েছে বলে তোর সাথে মিসবিহেভ করে, কিন্তু তোর ধারণা একদম ভুল। তুই যখন আমার সামনে আসিস বা কেউ যখন তোকে আমার বউ বলে, তখন আমার চোখের সামনে তোর আর নিহানের অন্তরঙ্গ মুহূর্তগুলো ভেসে ওঠে। জড়িয়ে ধরা, কিস করা। যখন তুই একই বিছানায় আমার পাশে থেকে নিহানের কথা ভেবে চোখের জল ফেলিস, তখন আমার দম বন্ধ হয়ে আসে। পারি না সহ্য করতে। না চাইতেও তোর সাথে মিসবিহেভ করে ফেলি। আমি না পারছি তোকে কাছে টেনে নিতে, না পারছি দূরে ঠেলে দিতে। আমাদের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে, যে দেওয়াল চাইলেও আমি ভাঙতে পারছি না। হয়তো সেদিনই এই দেওয়াল ভাঙবে, যেদিন তুই আমাকে মন থেকে ভালোবাসবি। যেদিন তুই আমাকে ভালোবেসে ডাকবি, সেদিন সব দেওয়াল ভেঙে আমি তোর কাছে চলে আসব। পরের পেজ ফাঁকা। আরও কয়েকটা পেজ উল্টে দেখলাম সবগুলো পেজ ফাঁকা। হয়তো পরে আর কিছু লেখেনি। ডায়েরিটা আবার আগের জায়গায় রেখে ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি। সব কিছু আজ বিষাক্ত লাগছে। নিহানকে না ভালোবেসে আরিয়ান ভাইয়াকে ভালোবাসলে আজকে আমার জীবনটা অন্য রকম হতো। একটা গানের সুর ভেসে আসছে দক্ষিণ দিক থেকে। গানের সুরটা
ভেসে আসছে, হয়তো কেউ তার প্রেয়সীর জন্য নদীর পাড়ে বসে গান গাইছে। গানটা আমার খুব প্রিয়। তুমি আমার এমনই একজন, যারা এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়লে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল। যারা প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করে তারাও প্রচণ্ড বোকা, তাদের মতো বোকা আর কেউ নেই। তারা জীবনে দ্বিতীয়বার প্রেম আসার সুযোগই দেয় না, আর সব প্রেম সফলও হয় না। প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেওয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না, প্রেম জীবনে একবার আসে না, প্রেম জীবনে বহুবার বহু রূপে আসে। নিহানকে ভুলে যাব, নিহান বলতে কেউ যে আমার জীবনে ছিল সেটাই ভুলে যাব। আমার জীবন নামের খাতা থেকে নিহানের নামটা মুছে ফেলব সারা জীবনের মতো। যে আমার সাথে প্রতিশোধের নেশায় ভালোবাসার অভিনয় করেছে, তাকে মনে রাখাই কোনো মানেই হয় না। তার কথা মনে করে চোখের জল ফেলা বোকামি। আমি এখন থেকে একজনকে ভালোবাসবো, আর সেই ব্যক্তিটা হচ্ছে আরিয়ান ভাইয়া। শুধু আরিয়ান, আমার আরিয়ান। আমার মন মস্তিষ্ক জুড়ে শুধু একটাই নাম থাকবে, আর সেটা হচ্ছে আরিয়ান। আমার অস্তিত্ব জুড়ে থাকবে শুধু আরিয়ান। পায়ের শব্দ শুনে বুঝতে পারলাম আরিয়ান এসেছে। আমি গাড় ঘুরিয়ে তাকাই, আরিয়ান ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরি, কিন্তু আরিয়ান আমাকে জড়িয়ে ধরেনি। আমি পাত্তা দিলাম না সেটা। আমার উপর অভিমান করে আছে জানি। আমি ভালোবাসা দিয়ে সব অভিমান ভাঙিয়ে দিব, শুধু একটু সময়ের অপেক্ষা। আরিয়ান আমাকে অবাক করে দিয়ে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আমি পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেই। আমি ছলছল চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছি। একদম আমার কাছে আসবি না, একদম আমাকে জড়িয়ে ধরবি না। তোকে দেখলে আমার গা গিন গিন করে। অল টাইম আমার থেকে দূরে থাকবি, সামাজিক দূরত্ব বজায় রাখবি। তুই করোনা ভাইরাস, তোর আশেপাশে যাওয়া যাবে না। এবার আমি আরিয়ানের দিকে ভালো করে তাকালাম। আরিয়ানের বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। যেমনভাবে বেরিয়ে গিয়েছিলেন তেমনভাবে ফিরে আসেননি। এলোমেলো চুল, শার্টের উপরের দিকে দুইটা বোতাম, প্যান্টের এক পা টাকনু পর্যন্ত, আর এক পা হাঁটুর একটু নিচে। আরিয়ান কেমন যেন দুলছে। আমি ওনার আরেকটু কাছে গিয়ে দাঁড়ালাম। উনি পড়ে যেতে নিলে আমি ধরে ফেলি। ওনার মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। আজকেও হয়তো ড্রিঙ্কস করেছে। আপনি আজকে আবার ড্রিঙ্কস করেছেন? করেছি, তাতে তোর কি? কেন করেছেন? আমি তোর কাছে জবাবদিহিতা করব সেটা তুই ভাবলি কি করে? আমি কি করব না করব সব কি তোকে বলে করতে হবে? একদম আমাকে ধরবি না, আমার কাছে আসার চেষ্টা করবি না। তোর নিহানের কাছে যা, তুই তো ওই নিহানকে ভালোবাসিস। নিহান বললে আমাকে খুন করে চলে যেতেও তুই দুইবার ভাববি না। দূরে সরে যা আমার থেকে। আমার সম্পর্কে আরিয়ানের এমন ধারণা, নিহানের কথায় আমি আরিয়ানকে খুন করব? আরিয়ান ধাক্কা দিয়ে আবার আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলেও আরিয়ান আবার পড়ে যেতে নেয়। আমি গিয়ে আবার ধরে ফেলি। এবার আর আরিয়ান আমাকে নিজের থেকে দূরে সরাতে পারেনি। নিজের শরীরে সম্পূর্ণ বাস ছেড়ে দিয়েছে আমার উপর। চোখ দুটো বন্ধ করে ফেলেছে। ওনাকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি আমি। ওনাকে ধরে নিয়ে গিয়ে কোনো মতে বিছানায় শুইয়ে দিলাম। ওনাকে শুইয়ে দিয়ে যখনই চলে আসতে নেব, তখনই আমার শাড়ির আঁচল টান পড়ে।
পিছন ঘুরে দেখি ওনার পিঠের নিচে আমার শাড়ির আঁচলটা যখন ছাড়িয়ে নিয়ে চলে আসতে নিব, তখনই আরিয়ান দপ করে চোখ খুলে আমার গাল দুটো চেপে ধরে। আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি এতটাই অযোগ্য তোর ভালোবাসা পাওয়ার? বল না। আমি তো নিহানের থেকে দেখতে খারাপ না, হয়তো নিহানের মতো বড় লোক নই, কিন্তু যা আছে তা দিয়ে তোকে সুখী করার ক্ষমতা তো রাখি। তোর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। নিজের জীবন দিয়ে হলেও আমি তোর ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আরিয়ানের কথাগুলো সহ্য করতে পারছি না। কথাগুলো আমার কানের ভিতর দিয়ে তীরের মতো ঢুকছে। তুই তো আমার আয়না, আমার বউ, তাহলে তুই কেন নিহানের সাথে যাবি? তুই কোথাও যাবি না, তুই আমার সাথে থাকবি। তোকে আমি কোথাও যেতে দিব না। দরকার পড়লে তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, রুমের দরজা লক করে বন্দি করে রাখবো। উনি আমার গাল ছেড়ে দিয়ে হাতে ধরে টান দিয়ে ওনার বুকের উপরে ফেলে দেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। উনি বিড়বিড় করে কিছু বলছেন, কিন্তু সেই কথাগুলো আমার কাছে স্পষ্ট না। কিছুক্ষণ পর ওনার সারা শব্দ না পেয়ে মাথা তুলে ওনার মুখের দিকে তাকাই। উনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ আমার নজর যায় ওনার বুকের দিকে। ওনার বুকের ওপর বেশ কিছু নখের আঁচড়। হঠাৎই আমার বুকটা দপ করে ওঠে। উনি কি কারোর সাথে ইন্টিমেট হয়েছেন? শুনেছিলাম নিজের স্ত্রীর কাছে ভালোবাসা না পেলে অন্য নারীতে আসক্ত হয়, ডিপ্রেশনে অন্য নারীর সাথে ইন্টিমেট হয়। আরিয়ানও কি এখন আর আমাকে ভালো লাগে না, অন্য কাউকে ভালো লাগে? না না, আমি এসব কি ভাবছি? আরিয়ান শুধু আমাকেই ভালোবাসে, অন্য কাউকে না। আরিয়ান শুধু আমার জন্য, অন্য কারো নয়। কিন্তু আরিয়ান তো ড্রিঙ্কস করেছে, নিজের সেন্সে নেই, যাকে বলে মাতাল। মাতাল অবস্থায় সবাই নিজের ভালোবাসার মানুষকে সব জায়গায় দেখতে পায়, অন্য কারো মাঝে নিজের ভালোবাসার মানুষকে দেখতে পায়। কেউ যদি ইচ্ছে করে। না, আর ভাবতে পারছি না। মাথা বন বন করছে, বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আরিয়ানের কাছ থেকে ছাড়াতে চাইলে পারি না। একজন ছেলের শক্তির সাথে আর যাই হোক, একটা মেয়ে কখনোই শক্তি দিয়ে পেরে উঠতে পারে না। ওনার বুকের উপর মাথা রেখেই শুয়ে পড়লাম। আমার চোখের পানি দিয়ে ওনার বুকের কাছের শার্টটি ভিজে গেছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নিজেরই মাথা বালিশে আবিষ্কার করলাম। পাশে হাত দিয়ে দেখি আরিয়ান নেই। আমি ফট করে চোখ খুলে উঠে বসি। রুমে একবার চোখ বুলাই, কিন্তু আরিয়ান নেই। ওয়াশরুমে দরজা খোলা, তার মানে আরিয়ান ওয়াশরুমে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সবেমাত্র 7টা বাজে। আমি ব্যালকনিতে যাই, কিন্তু সেখানেও আরিয়ান নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, কিন্তু সেখানেও আরিয়ান নেই। বাবা সোফায় বসে পত্রিকা পড়ছে, আনহা আপেল খাচ্ছে আর মুভি দেখছে। আম্মু কিচেনে রান্না করছে। আমিও আম্মুর কাছে গেলাম। মনটা আনসান আনসান করছে জিজ্ঞেস করার জন্য আরিয়ান কোথায়, কিন্তু লজ্জায় জিজ্ঞেস করতে পারছি না। শাশুড়ির কাছে তো জিজ্ঞেস করা যায় না নিজের স্বামী কোথায় গেছে। এটা জিজ্ঞেস করার মতো লজ্জাজনক আর কিছু হতেই পারে না। আম্মু মনে হয় কিছু বুঝতে পেরেছেন। হালকা হেসে বলেন, আরিয়ানের জন্য টেনশন করিস না। আরিয়ান হসপিটালে গেছে, অনেক সকালে গেছে তো, তাই তোকে বলে যেতে পারিনি। আমাকে বলে গেছে তুই ঘুম থেকে উঠলে তোকে বলে দিতে। তাহলে আবার তুই টেনশন করবি। আর সেই আমি খুব খুশি হয়েছি তোরা দুজন দুজনকে মেনে নিয়েছিস, এই জন্য। আম্মু আরও অনেক কথা বলছে, কিন্তু সেই কথাগুলো আমার কান দিয়ে ঢুকছে না। আমি তো আমার ভাবনায় মশগুল। কালকে রাতে ভেবে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করব ওনার বুকের উপর নখের আঁচড়গুলো কার। সকালে উঠে ওনার মুখটাই দেখতে পেলাম না। সমস্যা নাই, উনি হসপিটাল থেকে আসলে ওনাকে জিজ্ঞেস করব।
এর মাঝে আমার ব্রেকফাস্ট তৈরি করা শেষ হয়ে গেল। আমরা দুজন মিলে খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলাম। তারপর 4 জন একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে আমি আনহা আর আম্মু সোফায় বসলাম গল্প করার জন্য। আব্বু রেডি হয়ে অফিসে চলে গেছেন। গল্প করার মাঝে আম্মু হঠাৎ বলে ওঠে, আসি, তুই আর এখন থেকে শাড়ি পরবি না, 3 পিস পরবি। তোকে কে শাড়ি পরে বউ সেজে গুড়গুড় করতে বলছে? তুইও আনহার মতো এই বাড়ির মেয়ে। আনহা যেভাবে থাকবে তুইও সেভাবেই থাকবি। বাচ্চা একটা মেয়ে, শাড়ি সামলাতে গিয়ে কোন অঘটন ঘটিয়ে ফেলিস। আম্মুর কথা শুনে আমার চোখ ছলছল করে ওঠে। সত্যি এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি আমি ভাগ্যবতী। তাই তো মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছি। বিকেলবেলা আমি আর আনহা বসে বসে টিভি দেখছি। তখনই আরিয়ান আসে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে যায়। আমিও ওনার পিছু পিছু চলে যাই। উনি রুমে গিয়ে ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে গলার টাই ডিলে করছেন। আমি গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। কিরে, এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আপনার বুকের উপর নখের আঁচড়গুলো কার? যার থাকার কথা তার। দেখুন, একদম হেয়ালি করবেন না। সত্যি করে বলুন তো, কোনো সাথে মেয়ের চক্কর টক্কর চলছে না তো? সেই কথা আমি তোকে কেন বলবো? কেন বলবেন না? অবশ্যই বলবেন। আপনি বলতে বাধ্য। আমি আপনার স্ত্রী। আপনার সম্পর্কে সব কিছু জানার অধিকার আমার আছে। আরিয়ান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে। হঠাৎ হাত বাড়িয়ে আমার গলা থেকে ওড়না খুলে নেন। আমার কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে আমার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দেন। বুকের উপর বেশ কয়েকটা আঁচড় কাটেন নখ দিয়ে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। কিছুই আমার মাথায় ঢুকছে না। যা হলো সব আমার মাথার উপর দিয়ে গেল। বললাম কি আর করলেন কি? উনি আমাকে ছেড়ে একটা দূরে সরে দাঁড়ান, কিন্তু আমার প্রশ্ন উত্তর দিলেন না। রাগে শরীর থরথর করে কাঁপছে আমার। উনি আমাকে কি পেয়েছেন? সবসময় নিজের মতো করে চলে। আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম নেই? উনি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আচমকা আমি ওনার কলার চেপে ধরি। ওনার কিলার চেপে ধরায় হয়তো রেগে গেছেন। বেশ ঝাঁঝালো গলায় বলেন, আসি, কলার ছাড়। না, ছাড়ব না। যতক্ষণ না আমার প্রশ্নের সঠিক উত্তর পাচ্ছি ততক্ষণ আমি আপনার কলার ছাড়ব না। আপনি আমার কি পেয়েছেন? পুতুল? যা বলবেন তাই মেনে নিব? যেভাবে চলতে বলবেন সেভাবে চলবো? নাকি সিরিয়ালের নায়িকা পাইছেন? আপনার শত অপমান সহ্য করে এখানে পড়ে থাকবো? না, এটা কোনো সিরিয়াল নাটক, আর না আমি কোনো সিরিয়ালের নায়িকা। আমি আসি, লাস্টবারের মতো বলছি, কলারটা ছাড়। না হলে আমি কি করব আমি নিজেও জানি না। না, আমি ছাড়ব না। আগে আমার প্রশ্নের উত্তর দিন। উনি ঝাড়া মেরে আমার হাত থেকে ওনার কলারটা ছাড়িয়ে নিলেন। চোখ বন্ধ, লম্বা লম্বা 2টা শ্বাস নিলেন। আজকে কলারে ধরেছিস, নেক্সট টাইম যেন এটা রিপিট না হয়। তোর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমি ঘুষি মেরে নাক কাটিয়ে দিতাম। কেন আপনি আমার সাথে এমন করছেন? কি দোষ করেছি আমি? কেন আমার সাথে ভিলেনদের মতো বিহেভ করছেন? আমি ভিলেন, তাই ভিলেনদের মতো বিহেভ করছি। তুই যদি ভাবিস তোকে আমার হাত থেকে বাঁচাতে কোনো হিরো আসবে, তাহলে তোর ভাবনা ভুল। তোর লাইফের হিরোও আমি, ভিলেনও আমি। বাংলিশ বুঝতে পারছিস না? আচ্ছা, খাঁটি বাংলায় বলি, তোর জীবনের নায়ক আমি, খলনায়ক আমি। আমি ছাড়া তোর কোনো গতি নেই। আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে এমন কেন করছেন? ভালোবাসা? উনি বাঁকা হেসে আমাকে পাশ কাটিয়ে কাবার্ডের কাছে গিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যান। আমি এখন একই জায়গায়
ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। উনি কি চান? ওনার বিহেভিয়ার কিছুই বুঝতে পারছি না। ওনাকে অনেক রহস্যময় লাগে। বাইরে থেকে ওনাকে দেখে যতটা সহজ সরল মনে হয়, ওনার ভিতরটা ততটাই জটিল। আল্লাহ আমার জীবনে কেমন পরিণতি নিয়ে এলে। আরশি আম্মু ডাকছে। চোখের পানি মুছে যখনই বের হতে যাব তখনই মনে পড়ে আরিয়ানের দেওয়া আঁচড়ার কামড়ের কথা। আয়নার সামনে গিয়ে ওড়না দিয়ে ভালো করে শরীর ডেকে নিলাম। ওনার দেওয়া এই চিহ্নগুলো না প্রকাশ করছে ভালোবাসা আর না রাগ, ক্ষোভ। এই স্পর্শগুলো আমার কাছে রহস্য। ওনার সাথে আমার জীবনটা জুড়ে গিয়ে আমার জীবনটা রহস্যময় হয়ে গেছে। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে রুম থেকে চলে এলাম। আম্মু ড্রয়িং রুমে বসে কি যেন সেলাই করছেন। আম্মু ডেকেছিলেন? আরিয়ানের জন্য খাবার নিয়ে যা, আর সাথে তোরটা। দুপুরে এত করে বললাম, খাওয়ার জন্য খেলি না তো। এখন আরিয়ানের সাথে খেয়ে নে, না খেলে মাইর দিব। আরিয়ান বিকেলে বাসায় আসলে খাবারটা রুমে খায়। আম্মু ওনার খাবারটা নিয়ে যাচ্ছি। আমি এখন খাবো না। প্লিজ প্লিজ প্লিজ, যা ইচ্ছে তা কর। আমার কথা তো কেউ শুনে না। সবাই সবার নিজের মর্জি মতো চলে। খেলে খাবি, না খেলে নাই। আম্মু প্লিজ রাগ করো না। দুপুরবেলা তো আইসক্রিম খেয়েছি, তাই পেট ভরা। প্লিজ আম্মু রাগ করো না, প্লিজ। এমন করে বললে রাগ করে থাকা যায়? আরিয়ানের জন্য খাবার নিয়ে যা। থ্যাংক ইউ। তারপর আরিয়ানের জন্য খাবার নিয়ে গেলাম, কিন্তু আরিয়ান রুম নেই। ব্যালকনি থেকে কথার আওয়াজ ভেসে আসছে। খাবারটা সেন্টার টেবিলে রেখে এগিয়ে গেলাম ব্যালকনির দিকে। কারো সাথে ফোনে কথা বলছেন, তাই আর সেদিকে পা বাড়ালাম না। ফিরে এসে বিছানার উপর বসে পড়লাম। অনেক দিন ধরে ফেসবুকে ঢোকা হয় না, তাই আজকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে আমি অবাক। আমার আর নিহানের কোনো ছবি আমার আইডিতে নেই। ইনফ্যাক্ট নিহান রিলেটেড কোনো কিছুই আমার আইডিতে নেই। আরও বেশি অবাক হলাম আরিয়ানের সাথে আমার ম্যারিড স্ট্যাটাস দেখে। এগুলো কে করলো? আরিয়ান। কিন্তু আরিয়ানকে আমার ফোন ধরতে কখনো দেখি নেই। যদি আরিয়ান আমার ফোন ধরেও থাকে, আমার ফোন তো লক করা। আরিয়ান পাসওয়ার্ড পাবে কই? আমার ফোনের পাসওয়ার্ড আমি ছাড়া অন্য কেউ তো জানে না। ইনফ্যাক্ট নিহানও জানতো না। তাহলে এত রহস্য আরও ভালো লাগছে না। আরিয়ান কথা শেষ করে ফোন স্ক্রল করতে করতে রুমে আসছেন। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ফোনটা দেখিয়ে বললাম, এসব কিছু আপনি করেছেন? উনি আমার ফোনের দিকে একবার তাকিয়ে উত্তর দিলেন, তোর কি আমাকে টোটো কোম্পানির মালিক মনে হয়? সারাদিন কোনো কাজ করি না, তোর পিছনে সারাদিন হাত ধুয়ে পড়ে থাকবো? আপনি সোজা কথার উত্তর সোজাভাবে দিতে পারেন না? না, পারি না। সারাদিন শুধু তোর প্রশ্ন আর প্রশ্ন। সারাদিন অনেক কাজ করে আসছি, এখন আর মাথা কাজ করছে না। কাজের জন্য দুপুরে লাঞ্চটাও করতে পারিনি। প্রচণ্ড ক্ষুধা লাগছে। ম্যাডাম, আপনার যদি প্রশ্নের বাহার শেষ হয়ে থাকে, তাহলে দয়া করে এই ক্ষুধার্ত মানবের আহারের ব্যবস্থা করুন। ওনার কথা বলার ভঙ্গিমা দেখে আমি ফিক করে হেসে দিলাম। ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকে সারাদিন ওনার উপর দিয়ে অনেক প্রেশার গেছে। দুপুরে না খাওয়ার জন্য মুখটা কেমন শুকিয়ে গেছে। হাসি থামিয়ে বললাম, আমি খাবার নিয়েই আসছি, আসুন খেয়ে নেবেন। চলুন ম্যাডাম। উনি সোফায় বসলেন। আমি ওনার সামনে খাবারগুলো এনে রাখলাম। হঠাৎ করে উনি আমার হাত ধরে টেনে ওনার কোলে বসিয়ে দিলেন। আচমকি কেমন হওয়ায় আমি হকচকিয়ে গেলাম। অবাক হয়ে বললাম, কি করছেন আপনি? উনি আমার প্রশ্নের উত্তর দিলেন না, বরাবরের মতোই এড়িয়ে গেলেন। আমার মুখের সামনে এক লোকমা খাবার ধরলেন। আমি অবাক হয়ে বললাম, কি করছেন আপনি? আমার মুখের সামনে খাবার ধরলেন কেন? এইগুলো তো আপনার খাবার। এত কথা বলছিস কেন? চুপচাপ খা। আমি জানি তুই দুপুরে কিছু খাসনি। আমি দুপুরে খেয়েছি তো। আমার সামনে একদম মিথ্যা বলবি না। আর তুই
একদমই মিথ্যা বলতে পারিস না। তুই মিথ্যা বললে যে কেউ বলে দিতে পারবে তুই মিথ্যা বলছিস। আর তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তোর নিঃশ্বাসের শব্দ শুনে বলে দিতে পারি তুই কি চাস। নিয়ে এবার হা কর। ওহ, আপনি থামুন না আর আমাকে ছাড়ুন। দরজা খোলা, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। এখনই যদি আম্মু চলে আসে আর আমাদের এভাবে দেখে, কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে ভাবতে পারছেন? বাবার দরকার নেই। আমাদের বাসার লোকজন তোর মতো গাধা না, তাদের কমন সেন্স আছে। এভাবে হুটহাট করে কারো রুমে ঢুকে পড়ে না। আমাদের রুমে তো ঢুকবেই না। আমরা চুরি করছি না, আর না আমাদের সম্পর্কটা অবৈধ যে ধরা পড়ার ভয় থাকবে। আমরা লিগেল হাজব্যান্ড ওয়াইফ, নিজেদের রুমে যেভাবে ইচ্ছে সেভাবেই থাকতে পারি। উফ, আমিও কাকে কি বলছি, উনি তো জন্মগত ঘাটতেরা, জীবনে কারো কথা শুনে না, আর অল টাইম লোকে যা বলে তার উল্টোটা বুঝা ওনার স্বভাব। আমি বললাম কি আর উনি বুঝলেন কি? অনেক কথা বলে ফেলছি। এখন যদি তুই না খাস তাহলে থাপড়াইয়া তোর গাল লাল করে দিব বেয়াদব। নে হা কর। আমি কথা না বলে খেয়ে নিলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে উনি নিজে না খেয়ে বারবার আমার মুখে খাবার তুলে দিচ্ছেন। এক লোকমা শেষ হতে না হতে আরেক লোকমা। আমি কথা বলতে পারছি না। পানি খেয়ে কোনো মতে মুখের খাবারটা শেষ করে কিছু বলতে যাব, তার আগে উনি আবার আরেক লোকমা খাবার মুখে ঢুকিয়ে দিলেন। তারপর গ্লাসের পানি সম্পূর্ণ আমাকে খাইয়ে দিলেন। মাথা কেমন যেন ঘুরছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। মুহূর্তের মাঝে অজ্ঞান হয়ে ঢলে পড়লাম ওনার বুকের ওপর। চোখ বন্ধ করার আগে ওনার ঠোঁটের কোনো ঝুলে থাকা বাঁকা হাসিটা আমার নজরে এলো। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। কিছু পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে। সূর্য মামা পূর্ব দিকে উদিত হচ্ছে, সেই সাথে ছড়িয়ে দিচ্ছে ভোরের স্নিগ্ধ আলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বাজে, তার মানে সকাল হয়ে গেছে। আস্তে আস্তে মনে পড়তে থাকে কালকের ঘটে যাওয়া ঘটনাগুলো। আরিয়ান আমাকে খাইয়ে দিচ্ছিল, তারপর হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর এতক্ষণ অজ্ঞান ছিলাম, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আরিয়ান কিছু করেনি তো? খাবারে কিছু মিশিয়ে দিয়েছিলেন? উনি খাবার কিছু কেন মেশাবেন? খাবারে কিছু কখন মেশালেন? যদি কিছু মিশিয়ে না থাকেন তাহলে ওইভাবে হাসছিলেন কেন? কিছু ভাবতে পারছি না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আরিয়ান কি চায় আর উনি এসব কি করছেন কিছুই মাথায় ঢুকছে না। কারো পায়ের শব্দে শুনে দ্রুত চোখ খুলে তাকায়। আমি ভাবলাম আরিয়ান এসেছে, কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে আম্মু এসেছে। আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, না খেয়ে খেয়ে শরীর কি হাল করেছিস দেখতে পাচ্ছিস? হুটহাট অজ্ঞান হয়ে যাচ্ছিস। এখন থেকে দিনে 3 বার না 4 বার করে খেতে হবে। কালকে সারা রাত কতটা টেনশনে কেটেছে আমাদের তুই জানিস? আমি কালকে সারা রাতই অজ্ঞান ছিলাম। আরিয়ান বলল, খাবার খাওয়ার অনিয়মের জন্য এমন হয়েছে। পরে তোকে আরিয়ান একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় আর বলে সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বললেই হয়? টেনশন হয় না বল? টেনশন তোর বাবা আর আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। জানিস গতকালকে কত কিছু হয়েছে? কি হয়েছিল গতকালকে? গতকালকে এ বাসায় আম্মু আব্বু তোমাকে ডাকছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোর আব্বুর শার্টের বোতাম ছিঁড়ে গেছে, তুই আরশিকে খাইয়ে দে। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি, তুমি যাও। ঠিক করে খাইয়ে দিবি? আমি গেলাম। আচ্ছা। উনি খাবারের প্লেটটা নিয়ে এসে আমার সামনে বসলেন। উনি আমার মুখের সামনে খাবার ধরলেন। আজ খাবার, এই খাবারের কি মিশিয়ে নিয়ে আসছেন? উনি বোধহয় একটু চমকে গেলেন, কিন্তু আমাকে বুঝতে দিলেন না। বেশ স্বাভাবিক গলায় বললেন, আমি আবার কি মিশাবো খাবারে? আপনি কি জানেন অভিনয়ে আপনি কত বড় বড় ফিল্ম স্টারদেরও হার মানিয়ে দিবেন? অবশ্যই আপনার ডক্টর না হয়ে হিরো হওয়ার উচিত ছিল। বেশ অল্প সময়ে অনেক নামডাক ছড়িয়ে যেত আপনার। অন্যদিন হলে হয়তো আপনার অভিনয়ের ছলে আমি ভুলে যেতাম, কিন্তু আজকে আপনি
কোনো রকম অভিনয়ে ভুলাতে পারবেন না। আমি জানি গতকাল আপনি খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন? দরকার ছিল তাই। তোকে সব প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য নই। না দিলেন সব প্রশ্ন উত্তর, কিন্তু কেন এত অভিনয় করছেন? কেন আমাদের সম্পর্কের মাঝে এত লুকোছুরি? আর এসব লুকোছুরি আমার সহ্য হয় না। আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে কেন এত ঘৃণার অভিনয় করছেন বলুন না। উনি একটু চমকে বলেন, কে বলছে আমি তোকে ভালোবাসি? আমি শুধুই তোকে ঘৃণা করি, বুঝতে পেরেছিস? না, পারিনি। কেন শুধু শুধু নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখার চেষ্টা করছেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমি আপনার ডায়েরি পড়েছি। তোকে আমি শুধু শুধু ম্যানারলেস বলি? তুই জানিস না, না বলে কারো জিনিসে হাত দেওয়া ঠিক না। আর ডায়েরি তো আমার একান্ত ব্যক্তিগত জিনিস। ডায়েরিতে হাত দেওয়ার সাহস হলো কি করে তোর? বেশ করেছি, হাত দিয়েছি। আমার অধিকার আছে আপনার জিনিসে হাত দেওয়ার, কারণ আপনি আমার স্বামী। আপনার ডায়েরি না পড়লে তো জানতেই পারতাম না আমার প্রতি আপনার ফিলিংসের কথা। কেন ঘৃণার নিচে ভালোবাসাকে ফেলার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন? স্বীকার করুন না আপনার ভালোবাসার কথা। ভালোবাসার কথা স্বীকার করে কী লাভ? তুই তো আমাকে ভালোবাসিস না, হয়তো কোনো দিন ভালোবাসবিও না। তুই তো নিহানকে ভালোবাসিস। কে বলল বাসবো না? পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না। প্রেম জীবনে একবার আসে না, প্রেম জীবনে বহুবার বহু রূপে আসে। তার মানে তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না, আমি তো সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাই জানি না। যার কাছ থেকে ভালোবাসার সংজ্ঞা শিখেছিলাম সে তো শুধুই আমার সাথে অভিনয় করে গেছে ভালোবাসার নামে। আচ্ছা, আপনি কি পারেন না আমাকে ভালোবাসার সংজ্ঞা শিখাতে? পারেন না বাধ্য করতে আপনাকে ভালোবাসতে? মাইলের পর মাইল একসাথে হাঁটে যাওয়া কিংবা ঘন্টার পর ঘন্টা কারোর জন্য অপেক্ষার নাম ভালোবাসা নয়। ভালোবাসা হলো হৃদয়ের সাথে মিশে থাকা, কারো অস্তিত্বে উপস্থিতি নিজের মাঝে ধারণ করা, নিঃশ্বাসের নিঃশ্বাসে শুধু তাকে অনুভব করা, তার ছোট থেকে ছোট ছাওয়াগুলো পূরণ করার অস্থিরতা, তার ভালো মন্দ সবখানে নিজেকে খুঁজে পাওয়া। এটা যদি ভালোবাসার সঙ্গ হয়, তাহলে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। কেমন ভালোবাসতে শুরু করেছি সেটা রাতে দেখব। রাতে কি হবে যে আপনি বুঝে যাবেন আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি? এত বুঝে তোর কাজ নেই, রাত হলে সব দেখতে পাবি। এখন বেশি কথা না বাড়িয়ে খাবারটা শেষ কর। 2 সপ্তাহ পর তোর এক্সাম না? তাহলে ভার্সিটি যাচ্ছিস না কেন? এত ঝামেলার মাঝে ভার্সিটির কথা ভুলেই গিয়েছিলাম। পড়াশোনার কথা তো ভুলেই যাবে। সারাদিন তুই শুধু পারিস লাফাইতে। এক্সামে ফেল করলে একদম বাসায় ঢুকতে দিব না। ডক্টর আরিয়ানের স্ত্রী কিছুতে ফেল টু মার্কা স্টুডেন্ট হতে পারে না। এখন কি হবে? আমার পড়াশোনার যে অবস্থা, ঠিকমতো ফেলও করতে পারবো না। আজকে থেকে নিয়মিত ভার্সিটি যাবি, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। খাওয়া শেষে রেডি হয়ে নে, আমি তোকে ভার্সিটি ড্রপ করে দিয়ে আসবো। আমি মাথা দুলিয়ে সম্মতি জানালাম। চলুন, আমি রেডি। আরিয়ান আমার দিকে এক পলক তাকিয়ে আবার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। কি হলো? এভাবে টেনে রুমে নিয়ে আসলেন কেন? আমি ভার্সিটি যাব না? উনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। কাবার্ড খুলে একটা শপিং ব্যাগ বের করেন। শপিং ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিলেন। আমি কৌতূহলী দৃষ্টিতে শপিং ব্যাগটার দিকে তাকাই। এখানে একটা বোরকা আছে, তাড়াতাড়ি বোরকাটা পরে নেই। কিন্তু আমি তো বোরকা পরি না। উফ, এত কথা বলিস কেন? যা, বোরকাটা পরে আয়। বোরকা পরলে গরম লাগে তো। গরম লাগলেও পরতে হবে। আমি পেশায় একজন ডক্টর, তাই না? আমার কাজ কি? মানুষের সেবা করা। একজন ডক্টরের কর্তব্য অসুস্থ মানুষকে সুস্থ করা, সুস্থ মানুষকে অসুস্থ করা না। তাই বলছি বোরকাটা পরে নে। আমি চাই তোর এই পেতনিমার কাছে হারা দেখে মানুষ হার্ট অ্যাটাক করুক।
যুব সমাজ ধ্বংস করার জন্য তোদের মতো ফিতনিমার কাজ চেহারা মেয়েরাই যথেষ্ট। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।